এখন দেখবেন সংবাদ শিরোনাম। বাংলা বর্ষবরণ ঘিরে দেশ জুড়ে বর্ণিল উৎসব। বৈশাখী শোভাযাত্রার রমনা বটমূলে হাজারো মানুষের উচ্ছ্বাস, অনিশ্চয়তার ভয় কাটিয়ে সম্ভাবনার দেশ গড়ার প্রত্যাশা। 22,000-এরও বেশি প্রান্তিক কৃষকের হাতে প্রতিশ্রুতির কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, পতিত স্বৈরাচার ভর করেছে বিরোধী দলের কাঁধে। বৈশাখের তীব্র গরমেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। ক্রুড অয়েল সংকটে ইস্টার্ন রিফাইনারিতে বন্ধ তেল পরিশোধন। হামে মৃত্যুর মিছিল থামছেই না। 24 ঘন্টায় প্রাণ গেল আরও 9 শিশুর। 1 মাসে মৃত্যু 195 জনের। সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কে অভিভাবকেরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মানুষের ঐক্যতানে পুনরুত্থান হবে গণতন্ত্র। চিরায়ত বাংলার রূপ, শিল্প আর ঐতিহ্য তুলে ধরে চারুকলার শোভাযাত্রায় জানানো হয় এমন বার্তা। ছেলে বুড়ো সহ সকল প্রাণের সম্মিলনে এমন আয়োজন বিশ্বকে জানান দিয়েছে বাংলার সৌরভ এবং গৌরবের কথা। লোকায়ত বাংলার চিত্র, উপকরণ, সাজ, পটচিত্র, বাদ্যযন্ত্রাংশ কিংবা মানুষের উপস্থিতি সবই যেন এক সুরে গাইছে, এসো হে বৈশাখ, এসো এসো। মঙ্গলের বার্তা আর আনন্দের উচ্ছ্বাস নিয়ে বৈশাখী শোভাযাত্রা। সকাল 9:06 ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যখন শোভাযাত্রা শুরু, তখন সারথি লাখো মানুষ। নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংস্কৃতি মন্ত্রী। সকল সংকট কাটিয়ে আগামী একটা বছর সুন্দর কাটুক, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করছে আমরা। সাদা লাল বর্ণিল পোশাকে সেই সমবেত উপস্থিতি জানান দিয়েছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যবদ্ধতার কথা। যে ঐক্যের ফলেই এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। যান্ত্রিক যাপিত জীবনে শেকরের এই আয়োজন প্রশমিত করে স্বকীয়তা, উচ্ছ্বসিত করে হৃদ মাঝার। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুনের শুরু। গ্লানি ভুলে বা ব্যর্থতা ভুলে আমরা নতুন বছরে ভালো কিছু আশা করি। পান্তা ভাত, ইলিশ মাছ, পুরো বাঙালি খাবার, পুরো দিন বাঙালিয়ানায় কাটানো, পরিবারের সাথে লাল পাড় সাদা শাড়ি, হাত ভরা সাদা চুড়ি, লাল চুড়ি। এইবারই আমি প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পরে আমার পহেলা বৈশাখ। আমার খুবই ভালো লাগছে। বৈশাখ মানে হচ্ছে আমি লাল সাদা কোনো একটা শাড়ি পরবো, আমার আম্মু আমার আপুর সাথে ঘুরতে যাব, সুন্দর করে নতুন পোশাক পরবো, ঘুরতে যাব, সবার সাথে দেখা হবে। ভিনদেশ থেকে যারা সামিল হয়েছেন বাংলার এমন স্বকীয় আয়োজনে, তারাও মুগ্ধ, বিমোহিত। শোভাযাত্রা আরো বর্ণিল করে বাংলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দেশের 22,000-এরও বেশি ভূমিহীন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দিল সরকার। এই কার্ডের আওতায় বছরে 2,500 টাকা সহ 10টি সুবিধা পাবেন কৃষকেরা। পয়লা বৈশাখে টাঙ্গাইলের কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই কৃষকের পাশে দাঁড়িয়েছে। বিএনপি সরকারের লক্ষ্য নিরাপদ দেশ গঠন এবং কৃষকদের আত্মনির্ভরশীল। পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসে অগ্রহায়ণ, কিন্তু বাংলার কৃষকের দিনলিপিতে বদল নেই। হাড় ভাঙা খাটুনির পর ফসলের ন্যায্য দাম না পাওয়া কিংবা ঋণের জালে বন্দী হওয়া, মাঠের সবুজ ক্যানভাসের আড়ালে এটাই কৃষকের ধূসর বাস্তবতা। হারের দামটা এবার বাড়তি একটু, এই জন্য একটু এটা পড়তাটা একটু কমবো। ধানে আপনার 1 মণ ধান বিক্রি করলে আমি 1200-1300 টাকা পাই, তো সেই ক্ষেত্রে আমার খরচ 800-900 টাকা খরচ পড়ে যায়। সার আছে, বিষ আছে, ঘাস মারা বিষ আছে, অনেক টাকা খরচা হয়। তো আমরা যে জমি আবাদ করি, এই জমি আবাদ করে কি থাকে, কিছু না। পাওয়া না পাওয়ার এই অসম সমীকরণ বদলাতেই কৃষকের জন্য কৃষক কার্ড দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী হিসেবে 15 জনের হাতে আলোচিত এই কার্ড তুলে দেন তিনি। আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে ছিল দীর্ঘ সারি। তেল নিতে 10 ঘন্টা বা তারও বেশি অপেক্ষা করতে হয় গ্রাহকদের। অনেক পাম্পেই বেশিরভাগ সময় টানানো থাকে, অকটেন নেই। পয়লা বৈশাখে ডিপো বন্ধ থাকায় অনেক পাম্পে নেই তেলের সরবরাহ। রাজধানীতে প্রায় সব ফিলিং স্টেশনে এখন রেশনিং পদ্ধতি চালু আছে। বেশিরভাগ পাম্পে গাড়ির জন্য 2000 আর মোটরসাইকেলের জন্য
3 থেকে 500 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তবে ফুয়েল পাস থাকলে সর্বোচ্চ 10 লিটার তেল নিতে পারছেন একজন গ্রাহক। বাইকাররা তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার এই ভোগান্তি থেকে মুক্তি চান। এদিকে পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সংকটের আসল কারণ প্যানিক বাইং। আর এই কারণেই জ্বালানি তেলের সংকট তীব্রতর হচ্ছে। ক্রুড অয়েল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রম চালু আছে। প্রায় 2 মাস ক্রুড অয়েল আমদানি না হওয়ায় মজুতকৃত অপরিশোধিত তেলে শোধন কার্যক্রম চলছিল। আগামী মাসে ক্রুডের নতুন চালান আসলে আবারও পরিশোধন কার্যক্রম চালুর আশা করছে কর্তৃপক্ষ। সবশেষ গত 18 ফেব্রুয়ারি ক্রুড অয়েলবাহী একটি জাহাজ দেশে আসে, আর সেই তেল দিয়ে ইআরএলে এতদিন শোধন প্রক্রিয়া চলছিল। মজুদ শেষ হওয়ায় সোমবার বিকেল থেকে বন্ধ হয়ে যায় পরিশোধন কার্যক্রম। ইআরএল দিনে গড়ে 4500 টন ক্রুড তেল পরিশোধন করে। ক্রুড সংকটের কারণে মার্চ থেকে পরিশোধন কমিয়ে দৈনিক 3500 টন করা হয়েছিল। কর্তৃপক্ষের দাবি, সৌদি এক কোম্পানির সাথে ঋণ চুক্তির আওতায় মে মাসের শুরুতে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান আসলে আবারও পরিশোধন শুরু হতে পারে। আন্দামান সাগরে 250 জন অবৈধ অভিবাসী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। গেল 9 এপ্রিল ভারত মহাসাগর থেকে একটি বাংলাদেশি জাহাজ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বেঁচে ফিরে আসা অভিবাসীদের পুলিশের কাছে হস্তান্তর করলে প্রকাশ্যে আসে বিষয়টি। জানা যায়, কক্সবাজার উপকূল থেকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল ট্রলারটি। ডুবে যাওয়াদের মাঝে প্রায় 150 জন ছিলেন রোহিঙ্গা, বাকিরা বাংলাদেশি নাগরিক। মাত্র অতিরিক্ত ভিড় ও অসহায় অবস্থার কারণে ট্রলারটি ডোবার আগেই প্রাণ হারায় অন্তত 25 থেকে 30 জন। বেঁচে ফেরা 9 জনের মাঝে 6 জনকে পাচারকারী সন্দেহে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানীতে 6, চট্টগ্রামে 2 এবং রাজশাহীতে 1 জন মারা গিয়েছেন। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত প্রাণ গেল মোট 195 জনের। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরও 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 17 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও খুলনা বিভাগীয় হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন জেলার সদর হাসপাতালে শয্যার সংকটে ওয়ার্ডের বাইরে রেখেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। হাম প্রতিরোধে শিশুদের টিকা দেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। খুলনা এবং বরগুনায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় বাস চাপায় নিহত হয়েছেন এক দম্পতি। পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত 9টার দিকে খুলনা নগরীর দৌলতপুর রেলগেট এলাকায় রয়্যাল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম মারা যান। পরে পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। এদিকে বরগুনার আমতলীতে ট্রাক চাপায় অটোরিকশা 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 3 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, মহিষকাটা থেকে আমতলীর দিকে যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় ট্রাক।